ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস টু আওয়ার চ্যানেল ক্যালকুলেটিক্স। ক্যালকুলেটিক্সকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি তোমাদের ডিএন স্যার, দীপ স্যার। তো দেখো, আজকে আমরা কি পড়বো। আজকে তোমরা জানো যে একটা ইতিহাসের ক্লাস আছে। তো ইতিহাসের অলরেডি আমাদের 4টে ক্লাস নেওয়া হয়ে গেছে। সেখানে আমরা কি কি টপিক পড়েছি সেটা আমরা ছোট্ট করে ডিসকাশন করে আজকে আমাদের যে টপিক, অর্থাৎ বৈদিক সভ্যতা, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইন্টারেস্টিং একটা টপিক আমরা জানি। তো আমরা ভালো করে সমস্ত জিনিসগুলো বুঝবো। আর্যরা ভারতে এলো এবং আস্তে আস্তে যে সভ্যতা গড়ে উঠলো সেটাই হচ্ছে আমাদের বৈদিক সভ্যতা। তো এই যে ব্যাপারটা আমরা খুব ভালো করে ডিটেলসে আমরা কিন্তু পড়ব। ওকে, তাহলে আমরা তার আগে দেখে নিই যে আমরা কি কি পড়েছি, একটু দেখে নিই আমরা। তাহলে আমরা প্রথমে কি পড়েছিলাম? প্রস্তর যুগ। প্রস্তর যুগ অর্থাৎ পাথরের যুগ। তারপর আমরা কি পড়লাম? তারপর আমরা পড়লাম হরপ্পা সভ্যতা। হরপ্পা সভ্যতা। আর তারপর এর পরের যে আমাদের টপিক রয়েছে সেটাই হচ্ছে আমাদের বৈদিক সভ্যতা। বৈদিক সভ্যতা। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? খুব সহজ ব্যাপার, পরপর সিকোয়েন্স আমরা বুঝতে পারছি। তো ইতিহাস খুব লজিক্যাল, ঠিক আছে? ইতিহাস শুধু মুখস্থ করার না, ইতিহাসের মধ্যে লজিক রয়েছে, সবকিছু আমরা বুঝে বুঝে পড়বো। তো প্রস্তর যুগকে আমরা কি করেছিলাম? 3 ভাগে ভাগ করেছিলাম। প্রাচীন প্রস্তর যুগ, মেসোলিথিক এজ বা মধ্যপ্রস্তর যুগ, নিওলিথিক এজ বা নব্যপ্রস্তর যুগ। এবং আমরা কি দেখলাম? এই নব্যপ্রস্তর যুগে একটি সভ্যতা গড়ে উঠল যার নাম আমরা দিলাম মেহেরগড় সভ্যতা। এটাই হচ্ছে ভারতীয় উপমহাদেশের সব থেকে পুরনো সভ্যতা। রাইট মাই ডিয়ার স্টুডেন্টস? তারপর আমরা দেখলাম যে হরপ্পা সভ্যতা গড়ে উঠলো, যেটাকে আমরা বলছি কোন যুগের সভ্যতা? তাম্রপ্রস্তর যুগের সভ্যতা। তাম্রপ্রস্তর যুগ বলছি, প্লাস আমরা এটাকে ব্রোঞ্জের যুগও বলছি বা ব্রোঞ্জের সভ্যতা আমরা বলছি এটাকে। রাইট মাই ডিয়ার স্টুডেন্টস? একদম ঠিক। আচ্ছা, এরপর আমরা কি দেখলাম? এরপর আমরা কি দেখলাম যে আর্যরা বাইরে থেকে অ্যাটাক করলো। কারা? আর্যরা। আর্যরা বাইরে থেকে ভারতে এলো এবং ভারতে যে সভ্যতা গড়ে উঠলো সেটাকে আমরা নাম দিচ্ছি বৈদিক এজ বা বৈদিক সভ্যতা। এটাকে আবার আমরা লোহার যুগও বলি, তাই না? লোহার যুগ এখান থেকে স্টার্ট। আয়রন এজ। কেন? এর আগে পর্যন্ত মানুষ কিসের ব্যবহার জানতো না? লোহার ব্যবহার জানতো না এরা। তামার ব্যবহার জানে, টিনের ব্যবহার জানে, ব্রোঞ্জের ব্যবহার জানে, বাট লোহার ব্যবহার জানে না। লোহার ব্যবহার কারা স্টার্ট করে ভারতে? বলা হয় যে আর্যরা স্টার্ট করে, মোটামুটি 1000 খ্রিস্টপূর্বাব্দে। রাইট? চলো, তো আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে আমাদের বৈদিক সভ্যতা। খুব ইন্টারেস্টিং, খুব ভালো একটা চ্যাপ্টার, প্রচুর প্রশ্ন আসে, তোমরা জানো অলরেডি। তো একবার কমেন্ট করে জানাও যে হ্যাঁ তোমরা সাউন্ড শুনতে পাচ্ছ, ভিডিও ঠিক আছে। ওকে, কারা কারা লাইভে আছো একবার কমেন্টে জানাও। চলো নেক্সট নেক্সট আমরা দেখব। তাহলে আমরা কি হেডিং করব? বৈদিক সভ্যতা। এক সেকেন্ড। দেখো, ভেরি ভেরি ইন্টারেস্টিং, খুব ভালো করে দেখো। খুব সুন্দরভাবে আমরা পুরো বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত পড়বো। সাউন্ড ক্লিয়ার? ওকে, চলো তাহলে আমরা হেডিং করব। তোমাদের আমি আগেই বলেছিলাম যারা নোট করছো সব থেকে ভালো খাতা পেন নিয়ে, তাহলে খুব ইজিলি সব পড়া মুখস্থ হয়ে যায়। তো বৈদিক যুগ, এই বৈদিক যুগকে আমরা কভাগে ভাগ করি? 2 ভাগে ভাগ করি। এই বৈদিক যুগকে আমরা 2টো ভাগে ভাগ করি। একটাকে আমরা কি বলি? আদি বৈদিক যুগ বা ঋগ বৈদিক যুগ। আদি বৈদিক যুগ বা ঋগ বৈদিক যুগ। আরেকটাকে আমরা কি বলি? পরবর্তী বৈদিক যুগ। পরবর্তী বৈদিক যুগ। রাইট মাই ডিয়ার স্টুডেন্টস? সময়সীমাটা বলো দেখি, কে বলতে পারো? বলো, বৈদিক যুগের সময়সীমাটা বলো, কমেন্টে জানাও। বৈদিক যুগের সময়সীমা। তাহলে আমরা প্রস্তর যুগ দেখলাম, কখন শেষ হলো? প্রস্তর যুগ মোটামুটি কবে শেষ হয়েছিল? 3000-এর দিকে। 3200 আমরা বলতে পারি মোটামুটি, ঠিক আছে। তারপর হরপ্পা সভ্যতা আমরা স্টার্ট করছি কত থেকে? প্রায় 3200 থেকে কত? 1750।
তারপরে কি হচ্ছে, আমাদের বৈদিক সভ্যতা শুরু হচ্ছে, অর্থাৎ ১৫০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ৬০০ খ্রিস্টপূর্বাব্দ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি বললাম, কত বৈদিক যুগ? ১৫০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ৬০০ খ্রিস্টপূর্বাব্দ। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? আচ্ছা, দুভাগে ভাগ করলাম। একটা আদি বৈদিক যুগ। আদি বৈদিক যুগ হচ্ছে আমাদের ১৫০০ থেকে ১০০০ খ্রিস্টপূর্বাব্দ। ক্লিয়ার, একদম ডিভিশন আছে, ১৫০০ থেকে ১০০০। আর পরবর্তী বৈদিক যুগ হচ্ছে আমাদের ১০০০ থেকে ৬০০ খ্রিস্টপূর্বাব্দ। মাই ডিয়ার স্টুডেন্টস, ক্লিয়ার? এইটুকু একদম পুরো ক্লিয়ার, খুব সহজ ব্যাপার। এবার দেখো, দুটো ভাগে আমরা ডিভাইড কেন করেছি বলো দেখি, কে বলতে পারো? দুটো ভাগে আমরা ডিভাইড কেন করছি? এমনি এমনি কি করব না, কোনো কারণ আছে নিশ্চয় করার। তো কি হয়েছিল, ১০০০ কত, মোটামুটি ১০০০ খ্রিস্টপূর্বাব্দের দিকে কিসের আবিষ্কার হয় মাই ডিয়ার স্টুডেন্টস? লোহার আবিষ্কার হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিসের আবিষ্কার হচ্ছে? লোহার আবিষ্কার। প্রচুর ইম্পর্টেন্ট এটা, যে কিসের আবিষ্কার হচ্ছে? লোহার আবিষ্কার হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্টস। আশা করি বুঝতে পারলে ব্যাপারটা। এই লোহার আবিষ্কারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর ফলে কি হলো, এর ফলে কি হলো দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আদি বৈদিক যুগে এদের যেমন জীবিকা ছিল, পরবর্তী বৈদিক যুগে কি হবে আমরা দেখবো, সেটা চেঞ্জ হয়ে যাবে। এখানে যেমন রাজনৈতিক জীবন থাকবে, রাজনৈতিক জীবন, পলিটিক্যাল লাইফ, সেটা কি হবে পরবর্তী বৈদিক যুগে আমরা দেখবো চেঞ্জ হয়ে যাবে। এখানে আমরা দেখবো সোশ্যাল লাইফ যেমন আছে, সামাজিক জীবন, সামাজিক জীবন পরবর্তী বৈদিক যুগে দেখবো চেঞ্জ হয়ে যাবে। ঠিক তেমনি এখানে যেমন ধর্মীয় জীবন থাকবে, সেটাও আমরা দেখবো পরবর্তী বৈদিক যুগে চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? অর্থাৎ সমগ্র ক্ষেত্রে কি হবে, কিছু চেঞ্জেস আসবে, এবং সেটাতে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে লোহার যে আবিষ্কার হলো সেইটা। ক্লিয়ার? ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? আচ্ছা, এবার আদি বৈদিক যুগকে আরেকটা নাম আছে, সেটাকে বলা হয় ঋগ বৈদিক যুগ। আদি বৈদিক যুগের অপর নাম ঋগ বৈদিক যুগ। বলো কেন? একটা কোশ্চেন দিলাম তোমাদের, ঋগ বৈদিক যুগ কেন বলা হয়? আদি বৈদিক যুগের অপর নাম ঋগ বৈদিক যুগ কেন? এই কে বলতে পারে? আদি বৈদিক যুগের অপর নাম ঋগ বৈদিক যুগ কেন? অ্যান্সারটা দাও। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? এইটুকু। এবার এবার হচ্ছে আর্যদের ব্যাপারে জানবো আমরা। আর্যদের ব্যাপারে জানবো, কারণ আর্যরা ভারতে আসার পর যে সভ্যতা গড়ে উঠলো বেদকে কেন্দ্র করে, তাকেই আমরা কি বলছি? বৈদিক যুগ বলছি। রাইট? তাহলে এবার আমরা হেডিং করব আর্য। আর্য কারা, কোথা থেকে এসেছে, এটা আমাদের প্রশ্ন হওয়া উচিত। যে আর্য কারা, কোথা থেকে এরা এলো? তো প্রথমে আমরা বলি আর্যরা এসেছে মধ্য এশিয়া থেকে। সব থেকে গ্রহণযোগ্য মতামত হচ্ছে মধ্য এশিয়া। আর্যরা কোথা থেকে এসেছে আমরা কি বলবো? মধ্য এশিয়া থেকে। মধ্য এশিয়া কোথায়? স্টেপিস অঞ্চল, স্টেপিস। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? ওকে, আচ্ছা, এবার আর্যরা কি শুধুমাত্র ভারতে এসেছে? না, তারা বিভিন্ন জায়গায় গেছে। তারা ইউরোপে গেছে, তারা ইরানে গেছে, ঘুরে 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 তারা কিন্তু ভারতে এসেছে। বুঝতে পারছো? এরম না যে আর্যরা শুধুমাত্র ভারতেই এসেছে। তাই জন্য আর্যদের যে বসতি সেটা হচ্ছে মধ্য এশিয়া। সেটা কে বলেছে? ম্যাক্স মুলার। কে বলেছে? ঐতিহাসিক ম্যাক্স মুলার। রাইট? আচ্ছা, এটা মনে রাখবে। আচ্ছা, আর্য শব্দের অর্থ কি আমরা পড়ব? আর্য শব্দের অর্থ কি? এটা একটা প্রশ্ন আমাদের। তো আর্য শব্দের অর্থ বলা হয় সৎ বংশজাত বা উচ্চ বংশজাত ব্যক্তি। কি? উচ্চ বংশজাত ব্যক্তি। রাইট? এইটুকু বুঝতে পারলাম আমরা। আচ্ছা, আমরা জানি 4টে বেদ লেখা হয়েছিল। তার মধ্যে প্রথম বেদ হচ্ছে আমরা সবাই জানি ঋগ বেদ, তাই তো? তাই জন্য মনে রাখবে, এই যে আদি বৈদিক যুগ আমরা দেখছি,
কোন যুগ? আদি বৈদিক যুগ। এই আদি বৈদিক যুগে শুধুমাত্র ঋগ্বেদটাই লেখা হয়েছিল, তাই জন্য এই যুগকে বলা হয় ঋগ বৈদিক যুগ। বুঝতে পারছো? আর বাকি 3টি বেদ কখন লেখা হয়েছে? তাহলে পরবর্তী বৈদিক যুগে লেখা হয়েছে। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? একদম ক্লিয়ার আশা করি তোমাদের কাছে। বুঝতে পারছো কি বললাম? চলো নেক্সট দেখবো আমরা। তো এটা হয়ে গেল। মনে রাখবে ঋগ্বেদে টোটাল 36 বার আর্য শব্দের উল্লেখ আছে। কি বললাম? ঋগ্বেদে মোট 36 বার আর্য শব্দের উল্লেখ আছে। ঋগ্বেদে মোট কবার? 36 বার আর্য শব্দের উল্লেখ আছে। বুঝতে পারছো কি বলতে চাইলাম? ক্লিয়ার এইটুকুটা? আচ্ছা, এবার এরা যে মধ্য এশিয়া থেকে এসেছিল সেটা ম্যাক্স মুলার বলেছে, বাট অনেকে অনেক রকম কথা বলেছে। যেমন যেমন বাল গঙ্গাধর তিলক কি বলেছে? বাল গঙ্গাধর তিলক কি বলেছে? যে আর্যরা কোথা থেকে এসেছে? এ বলেছে আর্যরা এসেছে সুমেরু অঞ্চল থেকে, আর্কটিক রিজন থেকে এসেছে। বাল গঙ্গাধর তিলক কি বলেছে? আর্যরা কোথা থেকে এসেছে? সুমেরু থেকে এসেছে, সুমেরু অঞ্চল বা আর্কটিক রিজন। ওকে, কে বলেছে? বাল গঙ্গাধর তিলক। আচ্ছা, সপ্ত সিন্ধু অঞ্চল কে বলেছে? কে এম মুন্সি। মনে রাখবে, সপ্ত সিন্ধু অঞ্চল বলেছে কে এম মুন্সি। আর উইলিয়াম জোন্স কি বলেছে? যে আর্যরা ইউরোপ থেকে এসেছে। উইলিয়াম জোন্স কি বলেছে? উইলিয়াম জোন্স কি বলেছে? আর্যরা কোথা থেকে এসেছে? আর্যরা এসেছে ইউরোপ থেকে। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? আপনারা বুঝতে পেরেছো? তা একবার কমেন্টে জানাও যেটুকু পড়ালাম তোমরা বুঝতে পেরেছো। যেটুকু পড়ালাম তোমরা আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই আর্যরাই কি করলো? এই আর্যরাই, আমরা বলতে পারি আর্যরাই প্রথম লোহার ব্যবহার এবং ঘোড়ার ব্যবহার করলো। তাহলে আর্যরাই ভারতে প্রথম লোহা প্লাস ঘোড়ার ব্যবহার স্টার্ট করলো। লোহা প্লাস ঘোড়ার ব্যবহার। রাইট মাই ডিয়ার স্টুডেন্টস? দেখো এটুকু বুঝতে পারলে? তাহলে আর্যরাই কি বললাম? প্রথম ভারতে লোহা এবং ঘোড়ার ব্যবহার স্টার্ট করলো। কি লোহা এবং ঘোড়ার ব্যবহার স্টার্ট করলো। কারা করলো? আর্যরাই। হ্যাঁ স্যার, বুঝতে পারছি স্যার। সুনীল, মৌসুমী, ওকে, মৃত্তিকা, ওকে, ক্লিয়ার। কোথাও অসুবিধা হলে বলবে, কোথাও প্রশ্ন থাকলে অবশ্যই বলবে। পুরো সিম্পল ভাবে, আবার আমি বলছি, দেখো এত সিম্পল ভাবে তোমাদের পড়াচ্ছি অথচ পুরো ডিটেলসে, ঠিক আছে? একটু ভালো করে শোনো, গল্পের মতো করে শোনো, ক্লাসেই পড়া মুখস্থ হয়ে যাবে। তোমরা হয়তো বুঝতে পারছো, ঠিক আছে? তো হয়ে গেল আর্য কারা, আমরা বুঝে গেলাম কোথা থেকে এসেছে, কে কি বলেছে, আর্য শব্দের উল্লেখ কতবার আছে ঋগ্বেদে, এবং আর্যরাই ভারতে প্রথম লোহা এবং ঘোড়ার ব্যবহার স্টার্ট করলো। আচ্ছা, ম্যাক্স মুলার আরেকটা কথা বলেছে, সেটা আমরা দেখব। ম্যাক্স মুলার বলেছে যে আর্য কোনো ভাষা নয়, আর্য কোনো জাতি নয়, এটি একটি ভাষা গোষ্ঠী। কি বললাম? ম্যাক্স মুলার কি বলেছে? আর্য কোনো জাতি নয়। তাহলে ম্যাক্স মুলার বলেছে আর্য কোনো জাতি নয়, আর্যরা কোনো জাতি নয়, আর্য হচ্ছে ভাষা গোষ্ঠী, আর্য হচ্ছে একটি ভাষা গোষ্ঠী। বুঝতে পারলে? পরীক্ষায় প্রশ্ন আসে যে আর্যরা জাতি নয় ভাষা গোষ্ঠী, এটা কে বলেছে? আমাদের উত্তর হয়ে যাবে ম্যাক্স মুলার। ওকে, আচ্ছা, কোন ভাষা গোষ্ঠী? এরা হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী। তাহলে আর্যদের যে ভাষাটা ছিল সেটাকে কি বলা হয়? ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী। এখান থেকে আমাদের বৈদিক সংস্কৃত ভাষার সৃষ্টি হয়েছে। শুধু আমাদের বৈদিক সংস্কৃত না,
পৃথিবীর অনেক ভাষা, রোমান, গ্রিক, এইসব ভাষাগুলো, ল্যাটিন, এইসব ভাষাগুলোও কিন্তু এই ইন্দো ইউরোপীয় ভাষা থেকে সৃষ্টি হয়েছে। আবার বলছি, আর্যরা শুধু ভারতে আসেনি। আমরা অনেক সময় ভাবি তো আর্যরা ভারতে, না, আর্যরা ইউরোপেও গেছিল, আর্যরা ইরানে গেছে, বিভিন্ন জায়গায় ওরা গেছে। ওদের একটা শাখা বা একটা গোষ্ঠী আমাদের ভারতে এসেছিল। বুঝতে পারছো ব্যাপারটা? ক্লিয়ার এইটুকু? চলো এবার আমরা নেক্সট স্টেপে যাই, যে আর্যরা ভারতে আসার পর কোন জায়গায় তাদের বসতি স্থাপন করলো। আর্যরা ভারতে আসার পর কোন জায়গায় তাদের বসতি স্থাপন করলো? ক্লিয়ার? তো মোটামুটি এটা আমাদের ভারত, আমরা জানি, বুঝতে পারছি। সবাই কমেন্ট করে দাও যে হ্যাঁ সবাই বুঝতে পারছো। চলো, তো আর্যরা যখন এলো প্রথমে, ঠিক আছে, আর্যরা যখন প্রথমে এলো, ওরা কোন জায়গাটাতে এলো? মেনলি এই জায়গাটাতে, এই জায়গাটাতে। কি জায়গা? এটাকে নাম দেওয়া হচ্ছে সপ্ত সিন্ধু অঞ্চল। কি অঞ্চল? সপ্ত সিন্ধু অঞ্চল বলা হচ্ছে, সপ্ত সিন্ধু অঞ্চল। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? কি নাম দিল? সপ্ত সিন্ধু অঞ্চল। সপ্ত সিন্ধু মানে কি? সপ্ত সিন্ধু মানে কি? সপ্ত সিন্ধু মানে হচ্ছে সিন্ধু নদী এবং তার 5টা উপনদী প্লাস সরস্বতী নদী। সপ্ত সিন্ধু মানে হচ্ছে, বুঝতে পারছো, সিন্ধু নদী, 2 সরস্বতী নদী, আর 3 নাম্বার কি বললাম, আর বাকি হচ্ছে সরস্বতী সিন্ধু নদীর যে 5টা উপনদী রয়েছে। তাহলে টোটাল কটা হলো? 7টি নদী হলো। এই 7টি নদীকে একসাথে কি বলা হয়? সপ্ত সিন্ধু অঞ্চল বলা হয়। ক্লিয়ার? তোমাদের একদম বেসিক থেকে ভেঙে ভেঙে পড়াচ্ছি, কিন্তু একদম হাই লেভেল পর্যন্ত, ঠিক আছে? ক্লাস করলেই বুঝতে পারবে। তাহলে মোট কটা নদী হয়ে গেল? 7টে নদী হয়ে গেল। এটাকে আমরা কি বলছি? সপ্ত সিন্ধু অঞ্চল। ক্লিয়ার? আচ্ছা, আর মেনলি সপ্ত সিন্ধু অঞ্চল বলতে কোন জায়গাটাকে বোঝায়? এই জায়গাটাতে মনে রাখে পাঞ্জাব যে রিজন আছে সেটাকে বোঝায়। অ্যাকচুয়ালি কোন জায়গাটাকে বোঝায়? পাঞ্জাব। ক্লিয়ার? পাঞ্জাব, পাকিস্তানের পাঞ্জাব প্লাস ভারতের পাঞ্জাব, সেই জায়গাটাকে মেনলি সপ্ত সিন্ধু অঞ্চল বলা হয়। তাহলে সপ্ত সিন্ধু অঞ্চল বলতে আমরা কোন জায়গাটাকে বুঝি? অ্যাকচুয়ালি পাঞ্জাব। পাকিস্তানেও পাঞ্জাব আছে আমরা জানি, ইন্ডিয়ারও পাঞ্জাব, দুটো মিলিয়ে এটা হচ্ছে আমাদের সপ্ত সিন্ধু অঞ্চল। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? ক্লিয়ার? তাহলে এই যে সপ্ত সিন্ধু অঞ্চলে ছিল, এটা কিন্তু পুরো আদি বৈদিক যুগে ছিল। দুভাগে ভাগ করেছি আমরা, বললাম না যুগটাকে? তাহলে আদি বৈদিক যুগে তারা ছিল সপ্ত সিন্ধু অঞ্চলে। তো নোট করে নাও, লিখে নাও যারা লিখছো। কি বললাম? আদি বৈদিক যুগে তারা ছিল সপ্ত সিন্ধু অঞ্চল। তাহলে সপ্ত সিন্ধু অঞ্চলে কখন ছিল? আদি বৈদিক যুগে। আদি বৈদিক যুগ। রাইট মাই ডিয়ার স্টুডেন্টস? কিন্তু পরবর্তী বৈদিক যুগে কি হলো? পরবর্তী বৈদিক যুগে মনে রাখবে তারা আস্তে আস্তে কোথায় এলো? আস্তে আস্তে ভারতের এই জায়গাগুলোতে, অর্থাৎ কোন জায়গা এটা? গঙ্গা ব্রহ্মপুত্রের সমভূমি অঞ্চলে ছড়িয়ে পড়লো। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? তাহলে কি বললাম আমি তোমাদের? আমি বললাম যে আগে কোথায় ছিল? সপ্ত সিন্ধু অঞ্চলে ছিল। পরবর্তী বৈদিক যুগে কোথায় চলে এলো? আস্তে আস্তে এইদিকে চলে এলো, যেটাকে আমরা বলছি গঙ্গা যমুনার দোয়াব অঞ্চলে চলে এলো। তাহলে পরবর্তী বৈদিক যুগে তারা কোথায় এলো? সেটা হচ্ছে গঙ্গা যমুনার দোয়াব অঞ্চলে। গঙ্গা যমুনা দোয়াব অঞ্চল। ক্লিয়ার? কেন? এই সময় কি হলো? লোহার আবিষ্কার হলো, তারা লোহার তৈরি বিভিন্ন যন্ত্রপাতি তৈরি করলো। এই জায়গাটা কেমন ছিল? গঙ্গা নদীর অঞ্চল, তার মানে কি প্রচুর প্রচুর কি উর্বর ছিল, প্লাস প্রচুর ওখানে জঙ্গল ছিল আগে। হ্যাঁ, সিন্ধু নদীর 5টা উপনদী তো, একদম ঠিক। কি কি? শতদ্রু, বিপাশা, চন্দ্রভাগা, ইরাবতী, বিতস্তা, এগুলো সব নদী কোথায় আছে? পাঞ্জাবে তো আছে। আমাদের পাঞ্জাব প্লাস পাকিস্তানের পাঞ্জাব মিলিয়ে এই সব নদীগুলো আছে। ক্লিয়ার? বুঝতে পারলে? ওই 5টা নদী, সিন্ধু নদী 6টা,
সরস্বতী নদী 7টা। ওকে, আচ্ছা, সরস্বতী নদীর উল্লেখ আমরা বেদে পাই। সরস্বতী নদীকে কি বলা হয়? নদী তনা বলা হয়, মানে পবিত্র নদী হিসেবে গ্রহণ করা হয় সরস্বতী নদীকে। সব থেকে ইম্পর্টেন্ট নদী ছিল সরস্বতী নদী, বাট বর্তমানে সরস্বতী নদীটা আর নেই, তাই তো আমরা জানি। আচ্ছা, তো হয়ে গেল। পরবর্তীকালে কোথায় এলো? খুব ক্লিয়ার ব্যাপার দেখো, আদি বৈদিক যুগে যখন প্রথমে আসলো এখানে ছিল, তারপর এখানে শিফট হয়ে গেল পরবর্তী বৈদিক যুগে। তাহলে পরবর্তী বৈদিক যুগে কি করা শুরু করলো? এরা গঙ্গা যমুনার জোয়াবে এসে কৃষিকাজ করা স্টার্ট করলো। তাই জন্য দেখবে, পরেও বলবো আমরা, যে আদি বৈদিক যুগে ওদের মেন জীবিকা ছিল পশুপালন। আদি বৈদিক যুগে যখন ওরা এখানে থাকতো তখন ওদের মেন জীবিকা ছিল পশুপালন। বাট পরবর্তী বৈদিক যুগে যখন তারা এই জায়গায় চলে এলো, সমভূমি অঞ্চল, জঙ্গল কেটে পরিষ্কার করলো, খুব উর্বর জমি, কৃষিকাজ করা স্টার্ট করলো। প্রধান জীবিকা কি হয়ে গেল? জীবিকা হয়ে গেল কৃষিকাজ পরবর্তী বৈদিক যুগে। ক্লিয়ার? আমরা পরেও এগুলো ডিটেলসেও আলোচনা করবো, অসুবিধা নেই। ক্লিয়ার? লোকেশনের ব্যাপারে ক্লিয়ার? এবার এখানে ইন্টারেস্টিং জিনিস কি, আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে এখানে। কি আছে? তাই জন্য দেখো, মেনলি এরা কোথায় ছিল? উত্তরে ছিল। উত্তরে ছিল, তাই না এই জায়গাটাকে বলা হয় আর্যাবর্ত। যেহেতু আর্যরা থাকতো, তাই জন্য এই জায়গাটাকে কি বলা হয়? উত্তর ভারতকে, উত্তর ভারতকে মোটামুটি দেখবে বলা হয় আর্যাবর্ত বলা হয়। আর্যাবর্ত। তোমাদের এমন ভাবে পড়াবো যে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, একদম ঠিক, পাঞ্জাবকে পঞ্চনদের দেশ বলা হয়, মীনাক্ষী একদম ঠিক। 5টা নদী ওখানে আছে। ক্লিয়ার? তাহলে আর্যাবর্ত, এবং দক্ষিণ দিকটাকে কি বলা হচ্ছে? দাক্ষিণাত্য। দক্ষিণ দিকটাকে আমরা কি বলছি? দাক্ষিণাত্য বলছি। উত্তর ভারত আর্যাবর্ত, দক্ষিণ ভারত দাক্ষিণাত্য। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? বুঝতে পারছো? তাহলে দেখো কিভাবে কত সহজে লজিক্যাল ওয়েতেও কিন্তু ইতিহাস আমরা পড়তে পারি, খুব ইন্টারেস্টিং ওয়েতে। কোনো মুখস্থ করার কিছু নেই, সব কিছু বুঝে বুঝে আমরা পড়তে পারি। ক্লিয়ার হচ্ছে? আশা করি বুঝতে পারলে। যেটুকু বললাম তোমরা আশা করি বুঝে গেছো। হয়ে গেল। এবার আমরা নেক্সট যাব, সেটা হচ্ছে কি সম্পর্কে জানবো আমরা, দেখাচ্ছি তোমাদের। প্রথমে যদি আমরা যাই, আমরা কি পড়েছিলাম? জীবিকা। এবার আমরা এক এক করে জানবো আদি বৈদিক যুগে ওদের জীবিকা কেমন ছিল এবং পরবর্তী বৈদিক যুগে জীবিকার মধ্যে কি পরিবর্তন এলো। ওকে, আপনার ক্লাস বেশ ভালো লাগে স্যার, জব করি তাই লাইভ ক্লাস দেখা হয় না, রেকর্ডেড দেখতে হয়। ওকে, ঠিক আছে স্নেহা, কোনো ব্যাপার না, রেকর্ড দেখো, ঠিক আছে? যখন টাইম পাবে তখন দেখবে, অসুবিধা নেই। আর প্রিপারেশনটা চালিয়ে যাও। জব করো অলরেডি, অন্য জবের জন্য হয়তো আরো চেষ্টা করছো, আরো ভালো জবের জন্য চেষ্টা করছো। সবাইকেই বলছি প্রিপারেশন কিন্তু ভালোভাবে নিতে হবে, ঠিক আছে? তোমরা জানো কোশ্চেনের লেভেল কিন্তু আস্তে আস্তে কঠিন হচ্ছে, কোশ্চেনের লেভেল আস্তে আস্তে কিন্তু কঠিন হচ্ছে, সমস্ত এক্সামের ক্ষেত্রে কিন্তু তাই হবে। ওকে, চলো। তো জীবিকা, তো ইতিহাসকে টেনশন নিয়ে পড়লে হবে না যে এত তথ্য কি করে মুখস্থ রাখবো, সাল কি করে মুখস্থ রাখবো, জায়গার নাম কিভাবে মুখস্থ রাখবো, তাহলে সবই ভুলে যাবে, মাথায় হ্যাং হয়ে যাবে, টেনশন লাগবে। খুব ভালোভাবে পড়বো, খুব ইন্টারেস্টিং সাবজেক্ট ইতিহাস কিন্তু আমাদের, ঠিক আছে? প্রচুর ইন্টারেস্টিং সাবজেক্ট। চলো, মানে আমরা কাদের সম্পর্কে পড়ছি? আমরা আমাদের সম্পর্কেই পড়ছি, মানব সভ্যতার ব্যাপারেই পড়ছি, আমরা পাস্টে কি করেছি, কেমন ছিলাম, সেটাই আমরা পড়ছি। তো হয়ে গেল এই ব্যাপারটা। তাহলে প্রথমে কি দেখবো? এবার বললাম জীবিকা আমরা দেখব, যে জীবিকা আদি বৈদিক যুগে কেমন ছিল এবং পরবর্তী বৈদিক যুগে জীবিকা কেমন হলো, এইটা আমরা আলোচনা করব। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? চলো, তাহলে আমরা হেডিং কি করব এবার? এক সেকেন্ড, কোথায় গেল, ভুলে গেল, এখানে ছিলাম। চলো, তাহলে আমরা হেডিং করব হচ্ছে, তো যারা নোট করছো অবশ্যই নোট করতে পারো, নোট করলে দেখবে অনেক ভালো হয়, সবকিছু অনেক সহজে মুখস্থ হয়ে যায়। নিজের হ্যান্ড রিটেন নোট হচ্ছে সব থেকে বেস্ট, কোনো বই, কোনো নোটস, কোনো পিডিএফ না, নিজের হ্যান্ড রিটেন নোটস হচ্ছে সব থেকে বেস্ট, এটা মনে রাখবে। তো আমরা কোথায় ছিলাম, কি বললাম? জীবিকা, তাই তো? জীবিকা আমরা জানবো কখন? ঋক বৈদিক যুগে, ঋক বৈদিক পিরিয়ড, অর্থাৎ আদি বৈদিক যুগের কেমন জীবিকা,
সেটা আগে আমরা জানবো, দিয়ে আমরা পরবর্তী বৈদিক যুগে কেমন জীবিকা সেটা আমরা নেক্সট স্লাইডে দেখব। তাহলে বলো কি হতে পারে? আদি বৈদিক যুগে ওরা বাইরে থেকে এলো, তখন ওদের প্রধান জীবিকা কি ছিল? প্রধান জীবিকা ছিল পশুপালন, মনে রাখবে, প্রধান জীবিকা। কারণ এখনো ওরা আসছে, মনে রাখবে সব আর্যরা কিন্তু একসাথে আসেনি ভারতে, বিভিন্ন সময়ে গোষ্ঠী, আলাদা আলাদা গোষ্ঠী করে তারা এসেছে, সবাই কিন্তু একসাথে আসেনি। খুবই ইন্টারেস্টিং এটা। আচ্ছা, এটা একটু বলে দিই তোমাদের, এক সেকেন্ড, কোথায় গেলাম? হ্যাঁ, এটা ভাববে না যে সমস্ত আর্যরা একসাথে এসেছে, না, তারা আলাদা আলাদা গোষ্ঠীতে এসেছে। যেমন কিছু একটা গোষ্ঠীর নাম ছিল ভরত গোষ্ঠী, খুবই ইন্টারেস্টিং। দেখো, একটা গোষ্ঠীর নাম ছিল ভরত গোষ্ঠী। কি গোষ্ঠী? ভরত গোষ্ঠী। ক্লিয়ারলি আমরা বুঝতে পারছি এই গোষ্ঠীর নামানুসারে আমাদের দেশের নাম কি হয়েছে? ভারতবর্ষ। আমাদের দেশের নাম ভারতবর্ষ কেন হয়েছে? এই ভরত গোষ্ঠীর নাম অনুসারে ভারতবর্ষ আমাদের দেশের নাম। ঠিক আছে? হ্যাঁ, আরেকটা বলতে পারো যে শকুন্তলা আর কি দুষ্যন্ত, তাদের ছেলে ভরত, তার নামে হয়েছে। বাট ওটা পৌরাণিক ব্যাখ্যা, রামের ভাই ভরত, ওটা পৌরাণিক ব্যাখ্যা ওগুলো। বাট ঐতিহাসিক ব্যাখ্যা হচ্ছে ভরত নামে একটি গোষ্ঠী ছিল, তাদের গোষ্ঠী আর্যদেরই একটি গোষ্ঠী ছিল, এবং এই গোষ্ঠীর একজন রাজা ছিল, তার নাম হচ্ছে সুদাস। কি নাম? সুদাস। এরা প্রচুর স্ট্রং ছিল। এরা কি করলো? মনে রাখবে, রাভি নদীর তীরে একটা যুদ্ধ হয়েছিল, যেটাকে বলা হয় 10 রাজার যুদ্ধ। 5টি আর্য জাতি, অন্য 5টি আর্য গোষ্ঠী, প্লাস 5টি অনার্য গোষ্ঠী। অনার্য কারা? যারা আর্য নয় তারাই অনার্য, যারা আর্য নয় তারাই অনার্য। মনে রাখবে, এরা যখন ভারতে এলো আর্যরা, এরাও তো বহিরাগত, এরাও তো বাইরে থেকে আক্রমণ করেছে অ্যাকচুয়ালি। তো এখানে যে মানুষরা ছিল তাদেরকে কি করলো? তাড়িয়ে দিল। অনেক মানুষ কোথায় চলে এলো? দক্ষিণ ভারতে চলে এলো। তো এখানে যে মানুষরা ছিল তাদেরকে তারা কি বললো? দাস এবং দস্যু বলল। দাস এবং দস্যু বললে তাদের উল্লেখ করা হয়েছে। বুঝতে পারছো? অথচ ওরাই কিন্তু লোকাল পিপল ছিল। ওরা কোথায় চলে গেল? অনেকে দক্ষিণ ভারতের দিকে চলে গেল। বুঝতে পারছো? আরেকটা জিনিস ইন্টারেস্টিং দেখো, খুবই, তোমরা হয়তো ভাবো অনেক সময় যে আমরা তো থাকি পশ্চিমবঙ্গে, আমরা কিন্তু তাও উত্তর ভারতের মোটামুটি সমস্ত ল্যাঙ্গুয়েজগুলো বুঝতে পারি। কেন বুঝতে পারি? সেটা এখানের সাথে কানেক্টেড, এই সময়ের সাথে এটা কানেক্টেড। বুঝতে পারছো মাই ডিয়ার স্টুডেন্টস? কি বললাম? এই সময়ের সাথে এটা কানেক্টেড। কেন? এই যে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী আর্যরা এলো, সেখান থেকে কোন ভাষার সৃষ্টি? বৈদিক সংস্কৃত। এবং সেখান থেকে আস্তে 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 গুজরাটি, মারাঠি, হিন্দি, উর্দু, ঠিক আছে, আসামিয়া, উড়িয়া, বাংলা, সব ভাষাগুলো আস্তে আস্তে পরিবর্তন হতে হতে সৃষ্টি হয়েছে। তাই জন্য দেখবে একটা কমন লিঙ্ক আছে, এই সমস্ত ভাষাগুলোকে বলা হয় ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর অংশ। তাই জন্য আমরা মোটামুটি এখানকার সমস্ত ভাষা আমরা বুঝতে পারি, কিন্তু আমরা দাক্ষিণাত্যের ভাষাগুলো বুঝতে পারি না, অর্থাৎ তামিল, তেলেগু, মালায়ালাম, তাই তো, এগুলো আমরা বুঝতে পারি না। কেন? কারণ এটা টোটালি আলাদা। এটাকে বলা হয় দ্রাবিড় ভাষাগোষ্ঠী। উপরটাকে বলা হয় ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী, দক্ষিণটাকে বলা হয় দ্রাবিড় ভাষাগোষ্ঠী। তাই না আমরা বুঝতে পারি না। বুঝতে পারছো? সেই কবে থেকে ব্যাপারটা চলে এসেছে। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? আর্যরা দক্ষিণে আসেনি, আমি কি বললাম? আর্যরা এখানেই ছিল মেনলি। আর্যরা যখন অ্যাটাক করলো এখানে, তখন এখানে কিছু স্থায়ী বসতি ছিল, আদিবাসী মানুষ ছিল, যারা প্রকৃত ভারতীয়। বুঝতে পারছো? আর্যরা আসার আগে এখানে তো মানুষ ছিল, তাদেরকে আর্যরা কি করলো? তাড়িয়ে দিল, এবং কিছু মানুষ কোথায় চলে এলো? দক্ষিণ ভারতের দিকে চলে এলো। বুঝতে পারলে কি বললাম? আর্যরা আসেনি, যে লোকাল মানুষরা ছিল তারা চলে এলো, যাদেরকে বলা হচ্ছে অনার্য, তাই তো? যারা আর্য নয় তারাই হচ্ছে অনার্য, এবং তাদেরকে কি বলা হয়? দাস ও দস্যু বলা হয়। কি বলা হচ্ছে তাদেরকে? দাস এবং দস্যু বলা হয়। বুঝতে পেরেছো স্নেহা? ওকে, হ্যাঁ, ঠিক আছে, চলো।
তো কোথায় ছিলাম? হ্যাঁ, কি বললাম? ভরত বলে একটি গোষ্ঠী ছিল, তার রাজার নাম ছিল সুদাস। এই ভরত গোষ্ঠীর নাম অনুসারে আমাদের দেশের নাম ভারতবর্ষ হয়েছে। এবং কি বললাম? এই সুদাসের সাথে 5টি আর্য গোষ্ঠী প্লাস 5টি অনার্য গোষ্ঠী, টোটাল 10টা রাজার যুদ্ধ হয়েছিল। তো এটাকেই বলা হয় 10 রাজার যুদ্ধ। পরীক্ষায় প্রশ্ন আসে 10 রাজার যুদ্ধের কথা কোথায় লেখা আছে? কি যুদ্ধ? 10 রাজার যুদ্ধ অনেকবার আসে। তো 10 রাজার যুদ্ধের কথায় ঋগ্বেদে লেখা আছে। কোথায় লেখা আছে? ঋগ্বেদে লেখা আছে। কোন নদীর তীরে হয়েছিল এই যুদ্ধটা? মনে রাখবে, রাভি নদীর তীরে হয়েছিল। কোন নদীর তীরে? রাভি নদী। রাভি নদীর অপর এক নাম ইরাবতী নদী। আচ্ছা, কিন্তু বেদে রাভি বা ইরাবতী লেখা নেই। কি লেখা আছে? পুরুষেনী নদীর তীরে। কি নদী? পুরুষেনী রিভার। পুরুষেনী বা সিনি। কি বললাম? কোন নদীর তীরে হয়েছিল যুদ্ধ? রাভি বা ইরাবতী নদীর তীরে হয়েছিল। বাট বেদে কি লেখা আছে? পুরুষেনী রিভার, মানে রাভি নদী বা ইরাবতী নদীরই অপর নাম পুরুষেনী রিভার। এটা কোথায় লেখা আছে? বেদে লেখা আছে। ক্লিয়ার? ওকে, চলো, হয়ে গেল এই জায়গাটা আমাদের। এবার আমরা ছিলাম জীবিকা। তো ঋগ বৈদিক যুগে প্রধান জীবিকা ওদের কি ছিল? পশুপালন। পশুপালন ছিল হচ্ছে প্রধান জীবিকা। বাট অল্প স্বল্প কৃষিকাজও পারত। কৃষিকাজ ছিল সেকেন্ডারি। অল্প স্বল্প তারা কাল্টিভেট করতে পারছে, কৃষিকাজ করতে পারছে। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? এবার ভেরি ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে পশুপালন যে ইম্পর্টেন্ট ছিল আমরা কি দেখে জানলাম? তো মনে রাখবে, এই সময় বেদে গরু শব্দের উল্লেখ অনেকবার আছে, প্লাস ঘোড়া শব্দের উল্লেখ অনেকবার আছে। অনেকবার আছে। এটা থেকে আমরা বুঝতে পারছি যে পশুপালনটা বেশি ইম্পর্টেন্ট ছিল। এবং গরুকে কি বলা হতো? গাভেষ্টি শব্দটা অনেকবার লেখা আছে। কি? গাভেষ্টি। এই শব্দটার উল্লেখ আমাদের বেদে অনেকবার আছে। গাভেষ্টি শব্দের অর্থ হচ্ছে গরুর অনুসন্ধান করা বা গরুর জন্য যুদ্ধ করা। গরুর অনুসন্ধান বা গরুর জন্য যুদ্ধ হচ্ছে। তার মানে বুঝতে পারছো গরু কতটা ইম্পর্টেন্ট? অনুসন্ধান, রাইট? আচ্ছা, গরুকে কি বলা হয়েছে? অগ্ন বলা হয়েছে। গরুকে কি বলা হয়েছে? অগ্ন। অগ্ন শব্দের অর্থ কি? অগ্ন শব্দের অর্থ হচ্ছে যাকে হত্যা করা যায় না। তাহলে বুঝতে পারছো, যাকে হত্যা করা যায় না। তাহলে আমাদের সনাতন ধর্মে আমরা জানি যে গরুকে হত্যা করা যায় না বলা হয়েছে। কেন বলা হয়েছে? কারণ এত বেশি ইম্পর্টেন্ট আমাদের লাইফে, আমাদেরকে পালন করেছে, তাই তো, যাকে হত্যা করা যায় না। আচ্ছা, প্লাস ঘোড়া প্রচুর ইম্পর্টেন্ট, যেটা আমরা বললাম যে প্রথম ঘোড়ার ব্যবহার কারা করেছিল ভারতীয় উপমহাদেশে? আমরা বলবো আর্যরা করেছিল। প্রথম লোহার ব্যবহার কারা করেছিল? আর্যরা করেছিল। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? জীবিকা বুঝে গেলাম আমরা। জীবিকা ক্লিয়ার? চলো, তাহলে হয়ে গেল। এটা হলো জীবিকা ঋগ বৈদিক যুগে। এবার আমরা কি দেখব? জীবিকা পরবর্তী বৈদিক যুগে। এবার আমরা দেখব জীবিকা পরবর্তী বৈদিক যুগে। চলো হেডিং করো যারা নোট করছো। জীবিকা লেটার বৈদিক পিরিয়ড। ওকে, পরবর্তী বৈদিক যুগ। লেটার বৈদিক পিরিয়ড মানে হচ্ছে পরবর্তী বৈদিক যুগে। তো জীবিকার মধ্যে চেঞ্জেস এলো। আমরা দেখলাম যে লোহার আবিষ্কার হয়ে গেল। বুঝতে পারছো, 1000 খ্রিস্টাব্দে মোটামুটি লোহার আবিষ্কার হয়ে গেল। লোহার অস্ত্রশস্ত্র তৈরি করলো, ঠিক আছে, লাঙ্গল টাঙ্গল তৈরি করলো এরা। দিয়ে কি করলো? প্রধান জীবিকা হয়ে গেল এদের কৃষিকাজ। পরবর্তী বৈদিক যুগে এরা কোথায় গেল? গঙ্গা ব্রহ্মপুত্রের দোয়াব অঞ্চলে, যেটা আমরা পড়লাম, তাই তো মাই ডিয়ার স্টুডেন্টস? পরবর্তী বৈদিক যুগে কোথায় এলো? এই জায়গাটাতে। এই জায়গাটা কেমন? প্রচুর উর্বর। কৃষিকাজ করা শুরু করলো তারা, এবং কৃষিকাজ হয়ে গেল প্রধান জীবিকা। কৃষিকাজ। তাহলে বুঝতে পারছো, আমরা মুখস্থ করি বাট প্রত্যেকটার পিছনে কি আছে? লজিক আছে। কৃষিকাজ হয়ে গেল প্রধান, পশুপালন হয়ে গেল সেকেন্ডারি। পশুপালন
রাইট মাই ডিয়ার স্টুডেন্টস, প্লাস ব্যবসা বাণিজ্য এখানে অ্যাড হবে, ব্যবসা বাণিজ্য চলে এলো। ঠিক আছে, বুঝতে পারলে এতটা? আচ্ছা, এবার এই কৃষিকাজ যে এত ইম্পর্টেন্ট আমরা কি দেখে বুঝি? অনেক কারণ আছে। শতপথ ব্রাহ্মণ বলে একটা বই আছে, কি আছে? শতপথ ব্রাহ্মণ। এগুলো পরেও পড়বো আমরা, অসুবিধা নেই। টেক্সট বা গ্রন্থ, ব্রাহ্মণ যজুর্বেদের একটা পাঠ। ঠিক আছে, আচ্ছা। তো এখানে বলা আছে যে কি করা হয়েছিল, জঙ্গল পুড়িয়ে সেখানে কৃষিকাজ করা স্টার্ট হয়েছিল। প্লাস প্লাস বেদে কি আছে? একজনের কথা আছে, কৃষ্ণের ভাইয়ের নাম কি? কৃষ্ণের ভাই, কৃষ্ণের ভাইকে দাদা বলরাম, তাই তো? কৃষ্ণের ভাইয়ের নাম কি? বলরাম। তো তার কাছে দেখবে একটা অস্ত্র থাকে সব সময়। কি অস্ত্র থাকে বলো, কে বলবে? কমেন্টে জানাও তাড়াতাড়ি। তার কাছে একটা অস্ত্র থাকে সব সময়, বলরামের কাছে, কৃষ্ণের ভাইয়ের কাছে। কি অস্ত্র থাকে? হাল থাকে দেখবে, হাল মানে লাঙ্গল টাইপের থাকে, তাই তাকে হালধর বলা হয়, তাই না মাই ডিয়ার স্টুডেন্টস? তাহলে দেখো ব্যাপারটা হচ্ছে যে এগুলো পৌরাণিক গল্প বলো যাই বলো, ওটা একটা আলাদা ব্যাপার। বাট কি বোঝাতে চাইছে? যে একজন রাজা বলরাম, ঠিক আছে, একজন রাজা, তার অস্ত্রের নাম হালধর, তার কাছে কি আছে? হাল আছে। অর্থাৎ কৃষিকাজটা এত ইম্পর্টেন্ট, কৃষিকাজের ইম্পর্টেন্স বোঝাতে এই প্রতীকটা ব্যবহার করা হয়েছে। বুঝতে পারছো? ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? আচ্ছা, এবার এখানে কি হচ্ছে? প্রচুর ব্যবসা বাণিজ্য হচ্ছে। ব্যবসা বাণিজ্য হচ্ছে তার মানে বণিক ছিল, বণিকদেরকে কি বলা হতো? পণি বলা হতো। বণিকদেরকে কি বলা হয়েছে? পণি, মনে রাখবে, বণিকদেরকে পণি বলা হয়েছে। আচ্ছা, এই সময় কি উৎপন্ন হচ্ছে? ধান, গম, জব এইসব উৎপন্ন হচ্ছে। ধানকে কি বলা হয়? ব্রীহি বলা হয়েছে। ধানকে কি বলা হয়েছে? বয়রি হয় হস্যি, ব্রীহি বলা হয়েছে। মনে রাখবে এগুলো। আচ্ছা, তারপর কি? বণিকদের সংঘ ছিল, যেটাকে গিল্ড বলা হয়। বণিকদের সংঘ, যেটাকে কি বলা হচ্ছে? গিল্ড, গিল্ড বলা হয়। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? বুঝতে পারছো? একদম ঠিক, মৌসুমি ঠিক বলেছো, লাঙ্গল। তাহলে আশা করি ক্লাসটা ভালো লাগছে, ইন্টারেস্টিং লাগছে, অন্যরকম লাগছে। ঠিক আছে, ইতিহাস তো অনেক জায়গায় পড়েছো তোমরা, বাট সেই একই রকম ভাবে পড়ানো হয়। তো আমাদের এখানে খুব ভালোভাবে বুঝে বুঝে তোমরা পড়ো, যে গল্পের মতো করে স্টোরি ওয়াইজ ইতিহাসটাকে বোঝার চেষ্টা করো। ওকে, চলো। তো হয়ে গেল, এটা হচ্ছে জীবিকা পরবর্তী বৈদিক যুগে। এবং গিল্ড তো বললাম, আর ব্যবসা বাণিজ্য হচ্ছে এই সময়। ঠিক আছে, ব্যবসা বাণিজ্য হয়ে গেছে। বিনিময়ের মাধ্যম কি মেন? মনে রাখবে, বিনিময়ের মাধ্যম কি? কি দিয়ে কেনা বেচা হয়? কেনা বেচার মাধ্যম বা বিনিময়ের মাধ্যম মেনলি মনে রাখবে হচ্ছে বিনিময় প্রথা, যেটাকে আমরা বলি বিনিময় প্রথা, বাটার সিস্টেম। প্লাস এর সাথে সাথে কি ছিল? গরু। ঠিক আছে, গরুও ছিল, গরু দিয়েও কেনা বেচা হতো। যার কাছে যত বেশি গরু সে তত বড় লোক। বুঝতে পারছো? এই ব্যাপারগুলো ছিল। এছাড়া কিছু কয়েন ছিল, যেমন নিস্ক ও মনা। কিছু স্বর্ণ মুদ্রা ছিল, নিস্ক ও মনা, বাট সেগুলোর তেমন খুব বেশি ব্যবহার ছিল না। ক্লিয়ার? জীবিকা ক্লিয়ার? চলো, তাহলে জীবিকা হয়ে গেল আমাদের। এবার আমরা আরেকটা টপিক আজকে পড়ে নেব, সেটা হচ্ছে জীবিকা যদি আমরা পড়ে নিয়ে থাকি, এবার আমরা রাজনৈতিক জীবনটাও আজকে পড়ব। জীবিকা হয়ে গেল আমাদের, এবার আমরা রাজনৈতিক জীবনটা আলোচনা করব। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? চলো, তাহলে আমরা হেডিং করব রাজনৈতিক জীবন। হেডিং কি করব আমরা? রাজনৈতিক জীবন। চলো। চলো।
তাহলে দেখো পলিটিক্যাল লাইফ বা রাজনৈতিক জীবন কেমন ছিল। প্রথমে আমরা করব ঋক বৈদিক পিরিয়ড, মানে ঋক বৈদিক যুগে কেমন ছিল। তো দেখো খুবই ইন্টারেস্টিং লাগবে, তোমাদের প্রতিটা জিনিস ইন্টারেস্টিং লাগবে। যে ঋক বৈদিক যুগে, ঠিক আছে, এরা কি করছে, পশুপালন করছে, মেন জীবিকা পশুপালন। আচ্ছা, ট্যাক্স দিচ্ছে কি এরা, ট্যাক্স, রাজস্ব। একটা ট্যাক্স ছিল, তার নাম ছিল বলি, বলয় হস্যি, বাট এটা ছিল ইচ্ছানুসারে, ইচ্ছানুসারে। আচ্ছা, তাহলে রাজা স্ট্রং হবে না দুর্বল? রাজার কাছে তেমন টাকা আসছে না, ট্যাক্স আসছে না, রাজা কেমন হবে এই সময়? এই সময় রাজা কেমন ছিল? খুব কি শক্তিশালী ছিল? না, রাজা কেমন ছিল, দুর্বল ছিল। ক্লিয়ার? আচ্ছা, এই সময় কয়েকটা সংগঠন ছিল। কি রাজনৈতিক সংগঠন? সবাই জানো, নাম বলো, কেউ পারলে বলো। এই সময় কিছু রাজনৈতিক সংগঠন ছিল, তাদের নাম। ঋক বৈদিক যুগে কিছু রাজনৈতিক সংগঠন ছিল, তাদের নাম হচ্ছে সভা সমিতি, সভা সমিতি, গণ বিধাতা। রাইট মাই ডিয়ার স্টুডেন্টস, বুঝতে পারছো এইটুকু জিনিস? এইটুকু বুঝতে পারলে একবার কমেন্টে জানাবে যে হ্যাঁ তোমরা এইটুকু বুঝতে পেরেছো। ক্লিয়ার? চলো তারপর দেখো, সভাতে কারা অংশগ্রহণ করত? সভাতে কারা অংশগ্রহণ করত? বয়স্করা, বয়স্করা। সমিতিতে কারা অংশগ্রহণ করত? যুবকরা, ইয়াং পিপল। গণটা কি ছিল? সর্বসাধারণের, সাধারণের। বিধাতা কি ছিল? এখানেও বিভিন্ন কালচারাল অনুষ্ঠানগুলো হতো, ধর্ম নিয়ে আলোচনা হতো, কালচারাল বিষয়গুলো নিয়ে আলোচনা হতো। তো মেন কি ছিল আমাদের, এটা হচ্ছে সেটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সমিতি। এই সমিতির মধ্য থেকে কি করা হতো? রাজাকে চুজ করা হতো যে কে রাজা হবে। সমিতির মানুষরাই যে ডিসিশনগুলো নিত, সবাই মিলে রাজা সেটা শুনতো। বুঝতে পারছো? এইটুকু ক্লিয়ার সবার? আশা করি যেটুকু আমরা পড়ালাম সেটুকু সবার কাছেই ক্লিয়ার, তাই তো? চলো নেক্সট, নেক্সট। আচ্ছা, তাহলে কি বললাম, রাজা তেমন কিছু স্ট্রং না, রাজা দুর্বল। এই সময় মনে রাখবে কোনো পার্মানেন্ট সেনাবাহিনী ছিল না। এই সময় কোনো পার্মানেন্ট সেনাবাহিনী ছিল না, অর্থাৎ যারা মানে ছোট ছোট গোষ্ঠীতে বিভক্ত ছিল। এই সময় কি বললাম, এই সময় ছোট ছোট গোষ্ঠীতে বিভক্ত ছিল, যেটাকে বলা হয় ছোট ছোট জনজাতি ছিল। এই সময় ছোট ছোট গোষ্ঠী, জনজাতি, যেটাকে বলা হয় জন বলা হয়, তাই না? জন বলা হয়। দেখো খুবই ইন্টারেস্টিং, আদি বৈদিক যুগে ছিল জন, পরবর্তী বৈদিক যুগে একটু বড় হলো অঞ্চলগুলো, তখন আমরা বলছি জনপদ। আর তারপরে সেটাকে আমরা কি বলি, যখন আরো বড় শহর হয়ে যায় তখন আমরা বলি ষোড়শ মহাজনপদ। তাহলে ইন্টারেস্টিং না ব্যাপারটা? যখন ছোট ছোট জনজাতি, সেটাকে আমরা বলছি জন। হয়ে গেল রাজনৈতিক জীবন ঋক বৈদিক পিরিয়ডে। এবার আমরা দেখব রাজনৈতিক জীবন পরবর্তী বৈদিক যুগে কেমন হলো, কি কি চেঞ্জেস এলো। অনেক কিছুই চেঞ্জেস হয় আমরা জানি, সেই ব্যাপারটা আমরা এবার ডিসকাশন করব। ঠিক আছে, চলো তাহলে রাজনৈতিক জীবন পরবর্তী বৈদিক যুগে, খুবই ইন্টারেস্টিং। রাজনৈতিক জীবন পরবর্তী বৈদিক যুগে, পলিটিক্যাল লাইফ লেটার বৈদিক পিরিয়ডে, রাজনৈতিক জীবন লেটার বৈদিক পিরিয়ড। তাহলে এই সময় আমরা কি দেখলাম, কি হলো?
জন, ছোট ছোট যে জন ছিল সেটা বড় হলো আস্তে আস্তে, নিয়ে নাম হলো জনপদ। যেমন জন ছিল একটা কুরু বলেছিল, এটা বড় হয়ে গেল কুরুক্ষেত্র, জায়গাটার নাম হয়ে গেল কুরুক্ষেত্র। তাহলে আগে ছিল ছোট, এখন হয়ে গেল জন থেকে জনপদ। রাজা কি হলো? রাজা স্ট্রং হবে না দুর্বল হবে? রাজা আরো আগের থেকে দুর্বল হলো, আগের থেকে স্ট্রং হলো। রাজা আগের থেকে কি হলো? স্ট্রং হলো, জায়গাটা বড় হলো। ঠিক আছে, আগে কি বললাম? ট্যাক্স নেওয়া হতো। কি ট্যাক্স? বলি নেওয়া হতো, সেটা ছিল হচ্ছে ইচ্ছানুসারে। এখন বলি হয়ে গেল কম্পালসারি। এছাড়া শুল্ক, ভাগ ইত্যাদি ট্যাক্স নেওয়া স্টার্ট হয়ে গেল। ট্যাক্স, রাজস্ব নেওয়া হচ্ছে। মানুষ কৃষিকাজ করছে, কোনো মানুষ বড়লোক হয়ে গেল, কোনো মানুষ গরিব থাকলো। বুঝতে পারছো? কোনো মানুষ বড়লোক হয়ে গেল, কোনো মানুষ গরিব থাকলো। মানুষ ট্যাক্স দিচ্ছে, এর ফলে রাজা কি হচ্ছে? রাজা আগের থেকে স্ট্রং হয়ে গেল, রাজা স্ট্রং হলো। বাট স্টিল এখনো স্থায়ী সেনাবাহিনী এদের ছিল না, স্থায়ী সেনাবাহিনী এদের এখনো ছিল না। বুঝতে পারছো? তো যে মানুষরা ছিল সেই সময় তাদেরকেই লড়াই করতে হতো, ছেলে মেয়ে সবাই লড়াই করতো যুদ্ধক্ষেত্রে ঋগ বৈদিক যুগে। বুঝতে পারছো? আচ্ছা, রাজা কি করত? যজ্ঞ করত বিভিন্ন। কয়েকটা যজ্ঞের নাম, বৈদিক যুগের কয়েকটা যজ্ঞের নাম, যেমন একটা হচ্ছে অশ্বমেধ যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ। 2 নম্বর হচ্ছে রাজসূয় যজ্ঞ। 3 নম্বর হচ্ছে বাজপেয়। এই 3 ধরনের যজ্ঞের কথা উল্লেখ আছে। অশ্বমেধ যজ্ঞ, রাজসূয় যজ্ঞ, বাজপেয় যজ্ঞ। কমপ্লিট প্রিপারেশন তোমাদের কিন্তু এখানে করানো হচ্ছে, একদম বেসিক টু অ্যাডভান্স। ঠিক আছে, অশ্বমেধ যজ্ঞ মানে আমরা জানি যে কি করতো, একটা ঘোড়া ছেড়ে দেওয়া হতো। এবারে সেই ঘোড়াটা যতটা অঞ্চলে যাবে সমস্ত জায়গা সেই রাজার। এবার ধরে নাও আমি ঘোড়াটাকে আটকালাম, তার মানে কি? আমি রাজাকে চ্যালেঞ্জ করছি যে আমার সাথে যুদ্ধ করো। বলে যে ঘোড়াটা আটকাবে তার সাথে রাজার যুদ্ধ হবে। এইভাবে তার রাজা কি করতো? সাম্রাজ্য বিস্তার করত। আচ্ছা, রাজস্ব মানে কি করা? রাজ্যের লোককে সবাইকে জানানো যে আমি রাজা হয়েছি, সবাইকে অনুষ্ঠান, একটা অনুষ্ঠান দেওয়া, সবাইকে কি বলবো, খাওয়া বিতরণ করা, ঠিক আছে, জিনিস বিতরণ করা, এইসব। আর বাজপেয় যজ্ঞতে কি হতো? এই সময় পরিবারের সবাইকে ডেকে মিষ্টি মুখ করানো হতো। বুঝতে পারলে ব্যাপারটা? মানে পরিবারের মধ্যে একটা পার্টি করা হতো। ক্লিয়ার? তো এই 3 ধরনের যজ্ঞের কথা আমরা মোটামুটি জানতে পারি। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের লেটার বৈদিক পিরিয়ডে রাজনৈতিক জীবন। আচ্ছা, সভা ও সমিতি ছিল এই সময়? মনে রাখবে, সভা ও সমিতি ছিল না। রাজা কি হচ্ছে? স্ট্রং হয়েছে। রাজা স্ট্রং হয়েছে, তার মানে রাজা কি আর সমিতির কথা শুনবে? শুনবে না। তো পরবর্তী বৈদিক যুগে সভা সমিতি আউট, সভা সমিতি আউট। তার বদলে কি এসেছিল? পরিষদ বলে একটা সংগঠন এসেছিল, পরিষদ। রাজা আগের থেকে স্ট্রং হয়েছে, রাজা এবার কারোর কথা শোনে না, খুব কম লোকের কথা শোনে, নিজের ডিসিশন নিজেই নেয়। ক্লিয়ার? সভা সমিতির গুরুত্ব কি হলো? কমে গেল। মানে আউট মানে কি? গুরুত্ব কমে গেল তাদের, তার জায়গায় এসেছিল পরিষদ। ক্লিয়ার? রাজার পরিষদ, রাজার সভা, এই ব্যাপারটা চলে এলো, আর সভা সমিতির গুরুত্ব কমে গেল। তাহলে এই ঘটনাগুলো ঘটেছিল আমাদের, হ্যাঁ, কি বলবো, লেটার বৈদিক পিরিয়ডে, পরবর্তী বৈদিক যুগে। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? বুঝতে পারছো? তাহলে একবার কমেন্ট করো যেটুকু পড়ালাম টোটালটাই তোমরা বুঝতে পেরেছো, কোনো রকম তোমাদের অসুবিধা নেই। আর একটা জিনিস আমরা দেখে নেব, সেটা হচ্ছে সমাজ জীবন কেমন ছিল। সমাজ জীবন আমরা দেখে নেব খুব সহজে, খুব ছোট করে আমরা দেখে নেব সমাজ জীবন। চলো।
সমাজ জীবন আমরা দেখব ঋগ বৈদিক যুগে কেমন ছিল আর পরবর্তী বৈদিক যুগে কেমন ছিল। তাহলে সমাজ, ঠিক আছে, এদিকে আমরা লিখছি ঋগ বৈদিক পিরিয়ড, ঋগ বৈদিক যুগে কেমন ছিল, একদিকে আমরা লিখছি লেটার বৈদিক পিরিয়ড অর্থাৎ পরবর্তী বৈদিক যুগে সেটা কেমন হলো। তো দেখো ঋগ বৈদিক যুগে কেমন ছিল, এই সময় মনে রাখবে মেয়েদের সমস্ত স্বাধীনতা ছিল। মেয়েদের, কি বললাম, মেয়েদের কেমন ছিল, সমস্ত স্বাধীনতা ছিল। তারা যুদ্ধ করতে পারতো, শিক্ষা গ্রহণ করতে পারতো, নিজেদের হাজবেন্ড চুজ করতে পারতো, কোনো বাল্য বিবাহ ছিল না, বহু বিবাহ ছিল না, সবকিছু ভালো ছিল। প্লাস প্লাস কি ছিল, এই সময় কোনো রকম বর্ণভেদ ছিল না, মানে চতুর্বর্ণ, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, তেমন কোনো জটিলতা ছিল না, জাতিভেদ তো ছিলই না, বুঝতে পারলে, এইসব ছিল না। আচ্ছা, আর একটা প্রশ্ন হয় যে ঋগ বৈদিক যুগে কয়েকজন বিখ্যাত নারীর নাম বলো। ঋগ বৈদিক যুগে কয়েকজন বিখ্যাত নারীর নাম, তো একজনের নাম সবার মনে থাকবে, তিনি হলেন মমতা। বিখ্যাত নারী আমরা সবাই জানি, ঠিক আছে, মমতা, বিশ্ববাড়া, ঘোষা, অপলা, এক্সেট্রা এক্সেট্রা। আচ্ছা, আর পরবর্তী বৈদিক যুগের কয়েকজন বিখ্যাত নারীর নাম, পরবর্তী বৈদিক যুগের বিখ্যাত কয়েকজন নারীর নাম হচ্ছে, মনে রাখবে, গার্গী মৈত্রী। কি? গার্গী মৈত্রী। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? তাহলে কি বললাম, ঋগ বৈদিক যুগের কয়েকজন বিখ্যাত নারী আর পরবর্তী বৈদিক যুগের বিখ্যাত নারী। তো পরবর্তী বৈদিক যুগে নারীদের কিছু রেস্ট্রিকশন চলে এলো, শিক্ষার ক্ষেত্রে একটু রেস্ট্রিকশন এলো, যুদ্ধ করা বারণ হয়ে গেল, বহু বিবাহ প্রচলিত হলো, এই ধরনের ব্যাপারগুলো হতে থাকলো। এবং আরো যেটা বাজে সেটা হচ্ছে চতুর্বর্ণ কি হলো, মানে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, সেটা প্রকট আকার ধারণ করলো আস্তে আস্তে। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, চতুর্বর্ণটা আগে কি ছিল দেখো, আগে কেমন ছিল, আগে ছিল কর্মভিত্তিক, মানে কর্মের উপর ডিপেন্ড করে থাকতো। মানে আমি ভালো যুদ্ধ করি, আমি ক্ষত্রিয়, বুঝতে পারছো, আমি ভালো ব্যবসা করি, আমি বৈশ্য, আমি ভালো সেবামূলক কাজকর্ম করি, আমি শূদ্র, আমি ব্রাহ্মণ, আমি বেদ পড়তে পারি, আমি টিচার, আমি ব্রাহ্মণ। কর্মভিত্তিক ছিল, মানে একটা ফ্যামিলিতেই ধরে নাও ঋগ বৈদিক যুগে কি একটা ফ্যামিলিতে কি হতে পারে, বাবা ব্রাহ্মণ হতে পারে, ছেলে ক্ষত্রিয় হতে পারে, আরেক ছেলে বৈশ্য হতে পারে, মা শূদ্র হতে পারে। ব্যাপারটা বুঝতে পারছো? কারণ কর্মভিত্তিক ছিল, আমি যে কর্ম করি আমাকে বলা হতো, সেই হিসেবে নাম দেওয়া হয়েছিল অ্যাকচুয়ালি। বাট পরবর্তী বৈদিক যুগে এটা আস্তে আস্তে কি হলো, বংশ পরম্পরায় হয়ে গেল, বংশ পরম্পরায় হয়ে গেল। ঠিক বলছেন স্যার সুনীল, ওকে, অল অল ক্লিয়ার। বুঝতে পারছো ব্যাপারটা, সিস্টেমটা বাজে হয়ে গেল আমরা জানি, এটা আমরা এর পরের দিনও ডিসকাশন করব। তো ক্লিয়ার সমাজ জীবন? তো আজকে আমাদের এতটাই থাকবে। তো টপিকগুলো আশা করি তোমরা বুঝতে পারলে। এটা পার্ট 1 আমাদের, এর পরের দিন পার্ট 2 করে আমরা টোটালটা কমপ্লিট করব বৈদিক সভ্যতা। তো কি কি পড়লাম একবার দেখে নাও। তো যেটা বললাম, প্রথমে প্রস্তর যুগ, তারপর হরপ্পা সভ্যতা, তারপর আর্যরা এলো। আর্যরা কবে এসেছিল? মোটামুটি 1500 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ, রাইট? এবং বৈদিক যুগ শুরু হলো, দুভাগে ভাগ করলাম আমরা, হাজার, এইটাকে একটা আমরা মানে এখান থেকে আমরা ডিভাইড করে দিলাম দুটো যুগকে, একটা আদি বৈদিক যুগ, একটা পরবর্তী বৈদিক যুগ। আদি বৈদিক যুগে যেমন জীবিকা, রাজনৈতিক জীবন, সামাজিক জীবন, ধর্মীয় জীবন ছিল, পরবর্তী বৈদিক যুগে সবকিছু চেঞ্জ হয়ে যায়। আর সালগুলো ভালো করে দেখে নেবে, খুব সহজ, পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে। খুব খুব ভালো, সুন্দর, বুঝতে পারছি, ওকে সুনীল, ঠিক আছে। আচ্ছা, আরো ভালো করে পড়তে হবে সুনীল তোমাকে, ঠিক আছে, আরো ভালো করে পড়ো। চলো এমসিকিউ প্র্যাকটিস করো নিজে নিজে, বিভিন্ন বই কিনে এমসিকিউ গুলো ভালো করে নিজে নিজে প্র্যাকটিস করবে। তারপর দেখো আর্য কারা, তো বললামই আর্যরা কোথা থেকে এসেছে, মেনলি বলা হয় মধ্য এশিয়া থেকে। কে বলেছে? ম্যাক্স মুলার বলেছে। ম্যাক্স মুলার আরেকটা কথা বলেছে যে
আর্য কোনো জাতি নয়, এরা হচ্ছে একটা ভাষা গোষ্ঠী। বাল গঙ্গাধর তিলক কি বলেছে? যে এরা সুমেরু অঞ্চল থেকে এসেছে। কোথা থেকে এসেছে? সুমেরু অঞ্চল থেকে এসেছে এরা। আর উইলিয়াম জোন্স কি বলেছে? এরা ইউরোপ থেকে এসেছে। এরা ইউরোপ থেকে এসেছে। কে বলেছে? উইলিয়াম জোন্স। আচ্ছা, এটা তো বুঝতেই পারলে যে আদি বৈদিক যুগে ছিল এরা সপ্তসিন্ধু অঞ্চলে, পরবর্তী বৈদিক যুগে ওরা এলো গঙ্গা যমুনার দোয়াব অঞ্চলে। ওকে, আচ্ছা, এটাকে বলা হয় আর্যাবর্ত, দক্ষিণটাকে বলা হয় দাক্ষিণাত্য। আর 10,000 যুদ্ধ হয়েছিল কোন নদীর তীরে? রাভি নদী বা ইরাবতী নদীর তীরে, যেটাকে নাম দেওয়া হয় পুরুষেনী রিভার। বেদে লেখা আছে পুরুষেনী রিভার। আর 10,000 যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? ভরত গোষ্ঠীর রাজা সুদাসের সাথে বাকি 5টা আর্য এবং অনার্য গোষ্ঠীদের মধ্যে। হয়ে গেল জীবিকা। ঋগ বৈদিক যুগে প্রধান জীবিকা কি বললাম? প্রধান জীবিকা ছিল আমাদের পশুপালন। পরবর্তী বৈদিক যুগে হয়ে গেছে সেটাই উল্টো হয়ে গেছে। পরবর্তী বৈদিক যুগে কি হলো? প্রধান জীবিকা হয়ে গেল কৃষিকাজ, আর পশুপালন হয়ে গেল সেকেন্ডারি। ঠিক আছে, আর যেগুলো বললাম মনে রাখবে। পণিক, বণিক কাকে বলা হয়? পণিকে। ধানকে বলা হতো ব্রীহি। বণিক সংঘকে কি বলা হয়? গিল্ড। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? ক্লিয়ার? আর রাজনৈতিক জীবন কি বললাম? ঋগ বৈদিক যুগে রাজা দুর্বল ছিল, বিভিন্ন সংগঠন ছিল, তাদের গুরুত্ব ছিল, সভা সমিতি গণবিধাতা। বাট পরবর্তী বৈদিক যুগে রাজা স্ট্রং হয়ে গেল। রাজা প্রচুর প্রচুর ট্যাক্স নিচ্ছে সবার কাছে, এই যে ট্যাক্স, এবং বিভিন্ন যজ্ঞ করছে। সভা সমিতির গুরুত্ব কমে গেল, আর পরিষদের উত্থান হলো। ওকে, তারপর আমরা কি পড়লাম? আমরা সমাজ জীবন পড়লাম। আমরা পড়লাম যে ঋগ বৈদিক যুগে মেয়েদের সমস্ত অধিকার ছিল, পরবর্তী বৈদিক যুগে আগের তুলনায় একটু অধিকার কমে গেল। পরবর্তীকালে আরো কমতে 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 অনেক কমে যায়। আমরা জানি যে শিক্ষার কোনো অধিকারই থাকে না, সেটা পরবর্তীকালে হয় আরো। এবং সমাজে জাতিভেদ প্রথা বা চতুর্বর্ণ সিস্টেম চলে এলো পরবর্তী বৈদিক যুগে। এটা খুব বাজে। অর্থাৎ ব্রাহ্মণ্য ধর্মের প্রভাব বৃদ্ধি পেল। পরবর্তী বৈদিক যুগে কি হলো? ব্রাহ্মণ্য ধর্মের প্রভাব বৃদ্ধি পেল। কোন ধর্ম? ব্রাহ্মণ্য ধর্মের প্রভাব। রাইট, ব্রাহ্মণদের প্রভাব বৃদ্ধি পেল, যেটাকে আমরা বলি ব্রাহ্মণ্য ধর্ম। হয়েছে? ক্লিয়ার? তাহলে আশা করি বুঝতে পারলে তোমরা, কোনো অসুবিধা হয়নি কারোর বুঝতে যেটুকু পড়ালাম। এরপরের দিন, এটা ছিল পার্ট 1, এরপরের দিন আমরা পার্ট 2 কমপ্লিট করব। এরপরের দিন আমাদের বৈদিক সভ্যতা কমপ্লিট হবে। তারপরে আমরা এমসিকিউ গুলো প্র্যাকটিস করব। ঠিক আছে? তো আশা করি সবাই বুঝতে পেরেছো, ক্লাস আমার ভালো লেগেছে। কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। 1 মিনিট টাইম, প্রশ্ন থাকলে প্রশ্ন করো। আচ্ছা, ঠিক আছে, কোনো প্রবলেম নেই স্যার। চলো ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানেই শেষ করলাম ক্লাস। ভালো করে পড়াশোনা করো, সুস্থ থেকো সবাই। চলো।